বছর বাংলাদেশ সেনাবাহিনীকে সার্ভিস দিয়েছেন, একনিষ্ঠভাবে কাজ করেছেন। সেই আপনাদের সকলের প্রিয় মুখ জেনারেল সোহরাওয়ার্দী স্যার, আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেমন আছেন, কিভাবে আছেন একটু জানতে চাই। আপনার শারীরিক অবস্থা, শারীরিক পরিস্থিতি একটু জেনে নিতে চাই প্রথমেই। আপনাকে ধন্যবাদ জনাব কনক সরওয়ার। দীর্ঘদিনের পরিচয়, আবার মাঝে দেখা সাক্ষাৎ হয় না, তো অনেক চ্যালেঞ্জের মুখ দিয়ে আপনারাও গেছেন এবং আমরা সেটা ভুক্তভোগী। তো আপনি আমাকে আপনার এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছেন। যারা সেটের সামনে দর্শক আছেন সারা বিশ্বে, সকলকে আমি শুভেচ্ছা জানাই এবং এই মহামারীতে তারা সকলেই একটা চ্যালেঞ্জের মুখে দিয়ে যাচ্ছেন, আমি তাদের জন্য আশীর্বাদ করি তারা এটা উত্তরণ হোক। তো আমি বাংলাদেশের আমি প্রথমে যেভাবে শুরু করেছিলাম যে বাংলাদেশের তো একটি ভয়াবহ অবস্থা, বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা খুব ভয়াবহ, মানুষের জীবন দুর্বিষহ, প্রায় দুর্ভিক্ষের কাছাকাছি বাংলাদেশ, এটা আমরা বলতেই পারি। তো একজন একজন সাবেক জেনারেল হিসেবে এত দেশের প্রতি আপনার যেই ভালোবাসা বা সবকিছু মিলিয়ে আপনার এই মুহূর্তের বিশ্লেষণটা কি? ধন্যবাদ। আমি পুরো বিষয়টাকে একজন সাধারণ নাগরিকের দৃষ্টিতে এবং আমার অভিজ্ঞতার 40 বছরের অভিজ্ঞতার আলোকে বিশ্লেষণ করব, এবং এটা আমার ব্যক্তিগত বিশ্লেষণ এবং আমি মনে করি যে এটা একটা একাডেমিক ডিসকাশন, এবং এটা বলতে গেলে আমাকে অনেকগুলো গল্প বলতে হবে। কোন নির্দিষ্ট ছকে ধারায় আমি আবদ্ধ থাকতে চাই না, মন খুলে কথা বলতে চাই। আমি মন খুলে কথা শুনতে চাই, তবে যেহেতু আমরা আলোচনাকে একটু সংক্ষিপ্ত রাখতে চাই যেন সাধারণ মানুষের ধৈর্যচ্যুতি না ঘটে, আমরা কি পয়েন্ট গুলো নিয়ে আমরা কথা বলতে চাই? আমি কি পয়েন্টে আসব, আমি শুরু করি একটা গল্প দিয়ে। আমি একটা কোম্পানিতে চাকরি করি, বেসামরিক প্রতিষ্ঠান। আমার এমডি আমাকে পাঠালেন তার একটা সেলস সেন্টারে, সেখানে একটা কর্মকাণ্ড দেখতে। সেটা সেনানিবাসের পাশে রজনীগন্ধা বা আগের কচুক্ষেত বলে, সেখানে আমি সেখানে গেলাম। 15 মিনিট থাকার পর আমি গাড়ি খুঁজলাম, আমি ড্রাইভার আর খুঁজে পাই না। প্রায় 5 মিনিট পর অনেক নিরাপত্তা বেষ্টিত ভাবে আমার গাড়িটি আসলো, সামনে পিছু সেনাবাহিনী, গোয়েন্দা বাহিনী সহ প্রায় 20-25 জন। চুপচাপ আমি গাড়িতে উঠলাম, ড্রাইভারকে বললাম চলো আমরা অফিসে চলে যাই, কিন্তু সে অন্যত্র আমাকে নিয়ে যেতে চাইলো এবং গাড়ি চললো, সামনে স্কট, পিছনে স্কট, সশস্ত্র প্রহরায় আমাকে কোথায় যেন নিয়ে গেল। 2 ঘন্টা আটক। আমি অনেকবার জিজ্ঞেস করলাম আমাকে এখানে কেন নিয়ে এসেছো, সমস্যা কি? বললো স্যার সিকিউরিটি, নিরাপত্তার সংকট। আমি চুপচাপ, আমাকে বসায় রাখলো, কোনো কথা কেউ বলে না। 2 ঘন্টা পর যথারীতি আমার ড্রাইভার এবং আমার যে বডিগার্ড তাকে ছাড়া হলো, আমি গাড়িতে উঠলাম। আবার আমাকে বের হওয়ার সময় একইভাবে সেনানিবাসের যেখানে নিয়েছিল সেখান থেকে বাইরে এসে তারা ছেড়ে গেল। এটা একটা প্রথম গল্প। দ্বিতীয় গল্প, এটা কবে ঘটনা? এটা বেশি দিন আগের ঘটনা না, আজ থেকে মনে করেন 4-5 মাস হবে। দ্বিতীয় ঘটনা হলো, আমি একদিন ভাসাবি নামে একটা কাপড়ের দোকান আছে, আমার স্ত্রী সহ সেখানে যাই। সে একজন অবসরপ্রাপ্ত সচিবের সাথে বসে কথা বলছিলাম। হঠাৎ করে দেখলাম যে লোক তাড়াহুড়া করে বেরিয়ে যাচ্ছে এবং পুলিশ, গোয়েন্দা বাহিনীর সদস্য, সেনা সদস্য সহ অনেকেই সেখানে হাজির। তো আমি আসতে জিজ্ঞেস করলাম কি ব্যাপার, বললো যে এখানে ভিআইপি আসবে। তো যথারীতি আমি সম্মানের সাথে সেখান থেকে নেমে আসলাম। পুলিশকে জিজ্ঞাসা করলাম কে আসবে এখানে, বললো ভিআইপি জনাব জোসেফ সাহেব আসবেন। আমি জোসেফকে চিনি, একজন শীর্ষ সন্ত্রাসী, রাষ্ট্রের অত্যন্ত উঁচু মানের একটা শীর্ষ সন্ত্রাসী, খুনি, জেলে ছিল, জেল থেকে ছাড়া পেয়েছে। তার আরো 5-4টি ভাই ছিল, হারিস, আনিস, টিপু এবং বর্তমান সেনাপ্রধান। তো বাকিদের মধ্যে একজনকে নিহত বন্দুক যুদ্ধে এবং 2 জন পলাতক। সে কোথায় আছে আমি জানি না। জনাব জোসেফকে এই সরকার জেল থেকে সসম্মানে মুক্তি দিয়ে তিনি এখন দেশে আছেন, বিদেশে থাকেন ইত্যাদি। এই সশস্ত্র প্রহরা এবং ইত্যাদি দেখে আমি কিছুটা বিব্রত যে কিছুদিন আগে আমার সাথে এমন ঘটনা ঘটলো, আজকে রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী
তাদের সময় এবং অর্থ ব্যয় করে এদেরকে পাহারা দিচ্ছে। তো আমি 40 বছর চাকরি করলাম, আমার প্রতি এক আচরণ, আর তিনি সন্ত্রাসী হয়ে তার প্রতি এক আচরণ। তৃতীয়ত আমি যে গল্পটা বলবো সেটা হলো জনাব শাহেদ এবং সাম্প্রতিককালের করোনা টেস্ট কেলেঙ্কারির যে নায়ক এবং শাহেদের মতো অন্যরা, সাবরিনা ডাক্তার এবং ইত্যাদি, এরকম হাজার হাজার শাহেদ আছে, আমি ব্যক্তি শাহেদকে নিয়ে বলছি না। এরা পুলিশ প্রহরায় এক জায়গা থেকে এক জায়গায় যায়, সামনে পিছনে স্কট, বাঁশি বাজে এবং গাড়িতে পতাকার স্ট্যান্ড আছে, ক্যান্টনমেন্টের ভিতরে যায়, বঙ্গভবনে যায়, গণভবনে যায়, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় করে এবং অতঃপর ফুলের তোড়া দেয়। আমি ওনাদের কবে কখন সেই নিয়ম নীতি বা অঙ্কে যাচ্ছি না, বিষয়টা হলো এই লোকগুলো কিন্তু সেখানে যাওয়ার সুযোগ পাচ্ছে। আমার মতো এরকম হাজারো দেশপ্রেমী, অবসরপ্রাপ্ত কিংবা দেশের প্রতি জন্য যারা রক্ত দিয়েছে, শ্রম দিয়েছে, সেসব ব্যক্তিরা কিন্তু এসব জায়গায় যেতে পারছে না। তো রাষ্ট্রের যে এই যে নিরাপত্তা এদের জন্য উন্মুক্ত, এরা ব্যবসা করছে, খাচ্ছে এবং এরা সুখে আছে রাষ্ট্রের সহায়তায়। তার মানে রাষ্ট্র এদেরকে সহযোগিতা করছে দুর্নীতি এবং দুর্বৃত্তায়ন করতে। একইভাবে যারা ব্যাংক ডাকাতি করলো, লুটতরাজ করলো, শিকদার গ্রুপের 2 ছেলে, তাদেরকে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় বিশেষ প্লেনে ব্যাংকক পাঠিয়ে দেওয়া হলো। রাষ্ট্র কিন্তু ব্যাপারে লেখালেখির পরেও এই ব্যাপারে কোনো তথ্য বা কোনো ধরনের মতবাদ দিল না, বা যে কি হয়েছিল ঘটনাটা সে সম্পর্কে কিছুই বললো না। তো এই যে বিষয়গুলো, এটা এক ধরনের জাতীয় নিরাপত্তা সংকট। এবং স্যার আমি যদি একটু যোগ করি, আমি যতটুকু জানি যে সাম্প্রতিক সময়ে আপনি আপনার করোনা টেস্ট করাতে চেয়েছিলেন সিএমএইচে। হ্যাঁ, এটা অত্যন্ত দুঃখজনক বিষয়। আমার শরীর অসুস্থ হয়, আমি করোনা টেস্ট এবং অন্যান্য পরীক্ষার জন্য অনুরোধ করলাম। বললো যে রাষ্ট্রের নিরাপত্তার সংকট, সেনা প্রধানের অনুমতি লাগবে, আপনি আসতে পারবেন না। আমি বিনয়ের সাথে বললাম আচ্ছা ঠিক আছে, এবং আমি অন্য কোনো হাসপাতালে না গিয়ে ঘরেই আমি কোয়ারেন্টাইন করলাম। তো আমি নিজের কথা বেশি না বলে, আমার মতো এরকম আরো নিশ্চয়ই হাজারো সারওয়ার্দি আছে যারা রাষ্ট্রের নিরাপত্তা সংকট, রাষ্ট্রের গোয়েন্দা বাহিনী, রাষ্ট্রের সেনাবাহিনী, রাষ্ট্রের পুলিশ বাহিনী এরকম লোকদের পিছনে দৌড়াদৌড়ি করে, সময় ব্যয় করে, কিন্তু আবার তারা পাহারা দিচ্ছে জোসেফ বাহিনীর সাথে বাহিনীকে, শাহেদ বাহিনীকে, কিংবা আরো এরকম হাজারো ব্যক্তিদেরকে। তারা সুখে আছে। যখন তারা ধরা পড়ে যে ওরা তো সন্ত্রাসী বা ওরা বাটপার, ওরা বিভিন্ন ধরনের জালিয়াতি করেছে, তখন বলে ওরা তো আওয়ামী লীগের কেউ না, এরা তো আসলে বিএনপি জামাত থেকে আমাদের এখানে চলে এসেছে। মানে দোষটা অন্যের ঘাড়ে বাগাইয়ে দাও। এটা আমার একটা গল্প মনে পড়ে, ছোট শিশুরা বায়ু নির্গত হলে বলে যে পাশের লোক দিয়েছে, এবং প্রায়ই আপনার এই ধরনের কাজ করে থাকে। তো একটা রাষ্ট্রীয় পর্যায়ে যদি এই ধরনের করা হয়, তো সেটা শুধু হাসির কাণ্ড না, সেটা সংকটও বটে। আমি দুর্নীতি, লুটপাট এর শেকড় সম্পর্কে বলছি, যে বেপরোয়া রাষ্ট্রীয় দুর্নীতি, লুটপাট, এবং এই সম্পর্কে রাষ্ট্রের ঊর্ধ্বতন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা, সচিব পর্যায়ে, ডিজি পর্যায়ে, ঊর্ধ্বতন পর্যায়ে, মন্ত্রী পর্যায়ে সংশ্লিষ্টতা, প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তি করলো, রিজেন্টের সাথে বা জেকেজির সাথে কে করলো? রাষ্ট্র করলো, মন্ত্রী করলো, সচিব করলো। এখন বলছে আমরা আসলে তাড়াহুড়ার জন্য এগুলো দেখি নাই। 14 সাল থেকে যে ব্যক্তির লাইসেন্স নাই তাকে আপনারা এত বড় রাষ্ট্রীয় দায়িত্ব দিলেন, এখন রাষ্ট্র দায়িত্ব নিচ্ছে না। কি করে সে মন্ত্রী ক্ষমতায় থাকে, কি করে সচিব থাকে, একে অন্যের উপরে দোষ চাপাচ্ছে। ভিকটিমকে আমি, আপনি, বাংলাদেশের মানুষ, 1,25,00,000 লোক বিদেশে বসবাস করে, এক্সপাট্রিয়েট, তাদের অর্থে বাংলাদেশ চলে। বাংলাদেশ ব্যাংকের যে রিজার্ভ, এগুলি তাদের টাকা। এ টাকা গার্মেন্টস কিংবা দেশের স্থানীয় অর্জন নয়। তাইলে এই লোকগুলোর কিন্তু এখন জীবন দুর্বিষহ। ইতালি থেকে তাদেরকে প্লেনে ফেরত পাঠানো হয়েছে যে তোমরা আসতে পারবে না। লক্ষ লক্ষ মানুষ বাইরে দুশ্চিন্তায় আছে। বাংলাদেশকে বহির্বিশ্ব প্রায় বয়কট করছে যে এই দেশের মানুষ করোনার নয় শুধু, এরা ভয়ঙ্কর, এরা আসতে পারবে না। তাইলে এদের কি হবে? এদের জন্য কি আমরা দায়ী? জি,
তো স্যার ধরেন আপনার যে কথা তাতে আমরা বুঝতে পারছি যে বাংলাদেশে এখন শুরু হয়েছে অ্যাকচুয়ালি দুষ্টের পালন শিষ্টের দমন। দুষ্ট ব্যক্তিরা রাষ্ট্রের সহযোগিতা পাচ্ছে, পৃষ্ঠপোষকতা পাচ্ছে, আদর জামাই আদর পাচ্ছে, আর শিষ্ট ব্যক্তিরা প্রত্যাখ্যাত হচ্ছে। শিষ্ট ব্যক্তিদের বাকস্বাধীনতা নেই, গণতন্ত্রের সুযোগ সুবিধা নেই রাষ্ট্রে, নেই কথা বলার অধিকার, ডিজিটাল নিরাপত্তা আইনে কণ্ঠরোধ করা হয়েছে, খুন গুম এবং যে কোনো সময় অপহরণের দুশ্চিন্তায় রাতে মানুষ ঘুমাতে পারে না। আমরাও রাতে ঘুমাই না, পর্দা লাগাই, এই লাগাই সে লাগাই, কিন্তু রাতে ঘুম হয় না। কখন কথা বলার জন্য ধরে নিয়ে চলে যায়। বেশ কিছুদিন আগে, প্রায় 8-9 মাস হয়ে গেল, একজন কর্নেল সাহেবকে মিরপুর ডিওএইচএস থেকে ধরে নিয়ে গেল গভীর রাতে। চারিদিকে অনেক অফিসার, কিন্তু কেউ ভয়ে বলে না। জানতে পারলাম অনেকদিন পর তাকে ছেড়েছে। ভদ্রলোক আমাকে একটা SMS করলো, যদি কোনোদিন আপনি এদিকে আসেন গোপনে একটু আমাকে দেখে যেন। আমি তার বাসায় যাওয়ার সুযোগ হয় নাই, কারণ করোনাতে আমি ঘর থেকে খুব একটা বের হই না। তো এরকম বহুত কর্নেল, বহুত ব্যক্তি আছে, বহু এরকম শিক্ষিত লোক, অনেক প্রফেসর আছে, যারা দুই একটা কথা বলার পরেই কিন্তু গুম হয়ে যাচ্ছে, কিংবা তারা তাদের গোয়েন্দা সংস্থা সাদা কাপড় এসে নিয়ে যাচ্ছে। আপনি জিজ্ঞেস করে বলবেন আমরা তো এদেরকে নেই বা ধরি নাই। এখন রাষ্ট্রীয় মিথ্যাচার যদি চলে, এই ধরনের অপহরণ, এই ধরনের হত্যা গুম সম্পর্কে, তাইলে সারা দেশের মানুষ তো অবশ্যই আতঙ্ক আছে। দেশটা স্বাধীন হয়েছিল মানুষের বাকস্বাধীনতা, মানুষের গণতন্ত্র দেওয়ার জন্য, মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য। আজকে যতই দিন যাচ্ছে সে অধিকার হরণ করতে করতে এমন পর্যায়ে আসছে, আমরা তো ভোট হয় এটা ভুলে গেছি, যে বাংলাদেশের মানুষ আর কোনোদিন জীবনে ভোট দিতে পারবে না। কারণ এমন সব পদ্ধতি তৈরি করেছে, প্রতিষ্ঠানগুলো এমন পর্যায়ে চলে গেছে যে এরা বিক্রি হয়ে গেছে, এরা পচে গেছে। এদেরকে দিয়ে বাংলাদেশে কোনোদিন আর গণতন্ত্রের বা গণভোগ, মানুষের যে অধিকার চর্চা, সেটা হবে না। আমি নিশ্চিত করে বলছি, বাংলাদেশে নির্বাচন মানে একটি প্রহসন। এই দেশে আপনি প্রথমেই বলেছেন যে কোন নির্বাচনের মাধ্যমে সরকার পরিবর্তন হবে এদের অধীনে, এটা অসম্ভব অলৌকিক কল্পনা। তো স্যার আমি একটু অ্যাড করতে চাই মাঝখানে, এই যে এখন যারা ধরেন আপনাকে সিএমএইচে আপনার স্বাস্থ্য পরীক্ষা করতে যেতে দিচ্ছে না, আপনাকে ক্যান্টনমেন্টের আশেপাশে যেতে দিচ্ছে না, আপনাকে জাতীয় দিবসের অনুষ্ঠানগুলো ঢুকতে দিচ্ছে না, আপনি 40 বছর এই সেনাবাহিনীতে সার্ভ করেছেন, আপনি চাইলে অনেক আগেই আপনি উন্নত বিশ্বের যে কোনো জায়গায় বা জাতিসংঘে বা অন্য কোথাও ওয়ার্ল্ড ব্যাংকে যে কোনো জায়গায় আপনি একটা ভালো অবস্থান নিয়ে কিন্তু চলে যেতে পারতেন, কিন্তু আপনি শেষ দিন পর্যন্ত কাজ করেছেন। তো যারা এগুলো করছে তারা তো আপনারই অনুজ, আপনারই জুনিয়র অফিসার। তো আপনাদের তো কিছু বিষয় আছে না, আপনারা ইউনিফর্ম পরেন, আপনারা ওথ নেন, আপনারা শপথ নেন, তো সেগুলো কোথায়? অর্থাৎ আমি বলতে যাচ্ছি যে একজন সিনিয়র হিসেবে আপনার জুনিয়রদের এই যে কার্যক্রম, সেটা আপনি কিভাবে দেখেন, কিভাবে মূল্যায়ন করেন? তারাও তো হবে, তারাও তো একদিন। আমি এখানে সংক্ষেপে বলবো, প্রথমত হচ্ছে লোভ এবং লালসা এমন পর্যায়ে গিয়েছে যে প্রতিষ্ঠানগুলো প্রায় ধ্বংসের পর্যায়ে। একটা লোক বেতন যা পায় তার চেয়ে কয়েকশো গুণ টাকা যদি আপনি উন্নয়নের নামে তাকে পার্সেন্টেজ দেওয়ার ব্যবস্থা করে দেন, 147টা আইটেম নিয়ে ব্যবসা করে সেনাবাহিনী। তো ও আর কি তার প্রফেশন এবং কমরেডশিপ, হ্যালো ফিলিংস, অন্যের বন্ধুর জন্য তার মমতা, এগুলা দেখাবে। এখন তো আর সেই সেনাবাহিনী নেই। আমার প্রথম প্রশ্ন এটা। আর দ্বিতীয় হলো যে আনুগত্য কিনে নেওয়া হয়েছে, যে ভোটের আগেই সৈন্যদেরকে টাকা পৌঁছে দেওয়া, যে তোমার বাইরে যেতে হবে না, তোমার ডিউটি না করলে এটা তোমার টাকা। তো এটা কি পর্যায়ে পরে বলেন আপনি? একটা মানুষকে আপনি পয়সা দিয়ে কিনে নদী করে ফেলা হয়েছে। আপনি যদি মনে করেন যে আমার বেতনের বাইরে আমি মাসে 50 লাখ টাকা আয় করতে পারবো, তাহলে সেই ব্যক্তি কেন একটা ক্ষমতাসীন দল বা ব্যক্তির বিরুদ্ধে কথা বলবে? তাদেরকে দিয়ে আপনি কি করতে পারেন? দেখেন, আমি 15 সাল থেকে এই অভিজ্ঞতা কিন্তু তিলে তিলে অর্জন করেছি। ভারতীয় গোয়েন্দা সংস্থা ভারত থেকে তারা পরিকল্পনা করে বাংলাদেশের একজন রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নাকে ফাঁসিয়ে তাকে জেলে পুরে দিল, এবং বলা হলো যে সে একটা অভ্যুত্থান করতে চেয়েছিল,
সাথে সেনাবাহিনী জড়িত করার চেষ্টা করেছে। সেনাবাহিনী কে? একজন চাকরিরত লেফটেন্যান্ট জেনারেল, একজন অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল। অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেলের ব্যাখ্যা পত্রিকাগুলো দিল যে লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী একসময় 111-এর অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি, অস্ট্রেলিয়ার অ্যাম্বাসেডর ছিলেন। আর চাকরিরত কে? লেফটেন্যান্ট জেনারেল চৌধুরী হাসান ইন্টারন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডার। আমি খুব অবাক হলাম বিস্ময়ে যে ইউটিউবে সরকারি গোয়েন্দা সংস্থা থেকে এগুলো ছাড়া হলো, তার মানে এর পিছনে মানে বিরাট একটা অপকর্মের উদ্দেশ্য আছে। আমি প্রতিবাদ করলাম এবং পরবর্তীতে দেখলাম যে আমাকে কিছু করা হলো না। জনাব মান্না 3 বছর 3.5 বছর জেল খাটলেন এবং আমি জানি না, ওনাকে নিশ্চয়ই অনেক অত্যাচার করে বোলাতে চেষ্টা করা হয়েছে। সারওয়ারদের সম্পর্কে কিছু বলেন, তিনি বলেন নাই। আমি মাহমুদুর রহমান নাকি কোনোদিন দেখিনি, চোখে টেলিভিশনে দেখেছি, তিনিও নিশ্চয়ই আমাকে দেখেন নাই, কোনোদিন কথাও হয়নি, কোনোদিন কথাও হয়নি। আমি স্যার একটু ইন্টারাপ্ট যদি করি, আপনি বলছিলেন যে ভারতীয় গোয়েন্দা সংস্থা এই কাজটি করিয়েছে, আপনি যে 2015 সালের কথা বললেন যে তারা এই কাজটি করিয়েছে। তো এবং এই জাতীয় অনেক অভিযোগ শোনা যায়, অনেকে বলেন যে আমাদের সেনাবাহিনীর ভেতরে যে পার্শ্ববর্তী প্রতিবেশী রাষ্ট্রের ভারতের গোয়েন্দা সংস্থার অনেক লোক ঢুকে গেছে, তাদের অফিস আছে, অনেক রকম বিষয়ে বলা হয়। আপনি কি এই সম্পর্কে কিছু বলবেন আমাদের? আমি যতটুকু জানি, এই দেশের যে কোনো ধরনের বড় নিয়োগ, গোয়েন্দা সংস্থায় নিয়োগ কিংবা সেনা প্রধান নিয়োগ, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সচিবের বদলি কিংবা ইত্যাদি, এগুলোকে তারা ম্যানিপুলেট করে থাকে এবং তারা ফিট লিস্ট তৈরি করে তাদের পছন্দের লোকদেরকে বসাবার জন্য আপ্রাণ চেষ্টা করে থাকে এবং তাদের বিভিন্ন ধরনের এজেন্সি এবং বিভিন্ন ধরনের স্থানীয় তাদের এজেন্ট আছে আমাদের বিভিন্ন সংস্থায়, যারা তাদেরকে সাহায্য করে থাকে এবং এর জাজ্জল্য প্রমাণ আমি আছে, কিন্তু আমি এই ছোট্ট পরিসরে হয়তো এটা ব্যাখ্যা করতে পারবো না। এটার বিরুদ্ধে আমি প্রতিবাদ করেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বলেছি এর থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এখন ইন্ডিয়া সম্পর্কে অনেকে বলতে চায় এবং কোন কোন ক্ষেত্রে বলতে চায় যে সেনাবাহিনী প্রধান ভারতের বিরুদ্ধে দাঁড়িয়েছে বলেই আজকে এরকম। আর ওনাকেও তো তারাই বানিয়েছে, তাদের অনুমোদনেই তো তিনি হয়েছেন। সুতরাং এগুলোই সবকিছুই হচ্ছে এক ধরনের ষড়যন্ত্র এবং একটা খেলা, এবং খেলার মাঠে খেলোয়াড় কিন্তু একজন আর আমরা সবাই দর্শক। এবং 2015 সাল পর্যন্ত আপনি যখন সার্ভিং অফিসার ছিলেন, তখন 11 সাল পর্যন্ত সার্ভিং অফিসার ছিলাম, 18-31 পর্যন্ত। তখন এদের প্রভাব কেমন ছিল? তখন আপনি কি প্রভাব দেখেছেন ভিতর থেকে? আমি ভিতর থেকে দেখেছি, আমি জাতীয় প্রতিরক্ষা নীতিমালা তৈরি করেছি এর প্রধান হিসেবে, এবং সেটা করার সময় তাদের অনেক চেষ্টা করেছে তাদের ইচ্ছা মতো আমাদের প্রতিরক্ষা নীতিমালা তৈরি করতে। তো সেটার কপি চেয়েছে, আমি এগুলো শেয়ার করিনি এবং দিই নাই, এবং তারা মনক্ষুণ্ণ হয়েছে। আমরা বলেছিলাম যে বাংলাদেশের জনগণ আমাদের প্রতিরক্ষার সাথে সংশ্লিষ্ট থাকবে, সম্পৃক্ত থাকবে, যৌন বহিঃশত্রুর আক্রমণে তারা সেনাবাহিনীর সাথে একসাথে কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করবে। এটা তাদের পছন্দ হয় নাই। দ্বিতীয় জিনিস, আমাদের জাতীয় নিরাপত্তা নীতিমালা নাই, ওদের কারণেই আমাদের জাতীয় নিরাপত্তা নীতিমালা নাই। আমাদের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল বসে না, রোহিঙ্গা যে ইস্যুটা সেটা নিয়ে তারা সিদ্ধান্ত নেয় নাই, এককভাবে রাষ্ট্রের প্রধানমন্ত্রী নিয়েছেন বলে আমি মনে করি। তবে সেখানে এমনও হাস্যস্কর ব্যাপার হয়েছে যে ওই ঘটনার পরে, রোহিঙ্গা আসার পরে ঢাকায় হাজার হাজার মানুষের মিছিল হয়েছে, আমাদের জন্য একটি নোবেল বাইরের থেকে আসতেছে রোহিঙ্গার কারণে। আজকে কিন্তু এরা আমাদের গলায় কাটা হয়ে গেছে। সন্ত্রাস, মাদক ইত্যাদি ব্যবসা এবং বিভিন্ন রাষ্ট্রীয় নিরাপত্তা সংকট হিসেবে দাঁড়িয়েছে। এটা থেকে সলভ হওয়ার উপায় নেই, কারণ ভারতও এদেরকে হেল্প করছে, অর্থাৎ মিয়ানমারের পক্ষে আছে, এবং চীনও তাদের সাথে অর্থনৈতিক স্বার্থে মিয়ানমারের পক্ষে আছে। আমরা আসলে ভারতকে দেখা উচিত যে সে একটি স্বার্থপর রাষ্ট্র, কোন নেইবারের সাথে তার সুসম্পর্ক নেই। নেপাল তাদের সমস্ত চ্যানেল বন্ধ করে দিয়েছে, অথচ বাংলাদেশে তাদের 42টা চ্যানেল চলে। ভারতে আমাদের একটি চ্যানেল আমরা আজ পর্যন্ত নিতে পারলাম না। এই ভারতীয় চ্যানেলগুলো আমাদের ইয়াং জেনারেশন বাচ্চাদেরকে নষ্ট করে দিয়েছে। এই মানে সকাল থেকে এই চ্যানেলে খুলে সন্ধ্যা পর্যন্ত এটা না দেখলে পরে চলে না। অথচ আমাদের মানুষের দেশ প্রেমের অভাবে, আমাদের
এই যে এই ব্যবসা যারা করে